হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, জলবায়ু। দেখো, আজকে চ্যাপ্টারটা হবে পুরো থিওরি বেস, অর্থাৎ আমরা কনসেপ্টকে ক্লিয়ার করব। নেক্সট দিন যখন আমাদের এই চ্যাপ্টারটা থিওরিটা কমপ্লিট হবে, আমরা এর ওপর থেকে যত ধরনের এমসিকিউ হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করায়, তাহলে তোমাদের মধ্যে থেকে অনেকের কনসেপ্ট ক্লিয়ার হবে না, আর কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু আনসার তোমরা করতে পারবে না, এবং সেটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য হেল্পফুল হবে না। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুবই ছোট ছোট করে ভিডিও বানাবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এবং প্রতিটা টপিক কমপ্লিট করার পরে আমি অবশ্যই এমসিকিউ করাবো। অবশ্যই তোমরা সঙ্গে থাকো। দেখো, ভারতের জলবায়ুটা কি, অর্থাৎ ভারতের জলবায়ু পড়তে গেলে আমাদেরকে আগে প্রথমে জানতে হবে জলবায়ু কি আর আবহাওয়া কি। প্রথমে জানতে হবে কি, আমাকে প্রথমে জানতে হবে আবহাওয়া বলতে কি বোঝায়। প্রথমে জানতে হবে আমাদের কি আবহাওয়া বলতে কি বোঝায়। আরেকটা জিনিস জানতে হবে আমাদেরকে যে জলবায়ু বলতে কি বোঝায়। একটা হচ্ছে কি আবহাওয়া বলতে কি বোঝায়, আর একটা কী বলছে জলবায়ু বলতে কি বোঝায়। এই দুটো জিনিসকে আমাকে ভালোভাবে জানতে হবে। দেখো, প্রথমে আমরা দেখব আবহাওয়া জিনিসটা কি, অর্থাৎ কি ওয়েদার, যেটাকে আমরা বলি ওয়েদার মানে আবহাওয়া, আর জলবায়ুকে আমরা ইংরেজিতে বলি ক্লাইমেট। তো প্রথমে আমরা দেখব আবহাওয়া বলতে কি বোঝায়। এখানে দেখো সুন্দরভাবে লেখাই আছে, আমি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দেবো, বাস তবেই কমপ্লিট। দেখো বলছে কোনো একটি স্থানের বায়ুমণ্ডলের বিভিন্ন অবস্থা, যেমন বায়ুর চাপ, বায়ুর তাপ, বায়ুর আর্দ্রতা, উদক্ষেপণ মানে কি বৃষ্টিপাত প্রভৃতি দৈনিক গড় অবস্থাকে বলছে বায়ুর আবহাওয়া। জিনিসটা কি, এখান থেকে আমরা কি বুঝলাম? সাপোজ ধরো তুমি কোনো একটা জায়গায় বসবাস করছো। সাপোজ ধরো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকায়, বা তোমার ডিস্ট্রিক্ট কোথায় কোনো একটা নির্দিষ্ট এলাকায়, বা তোমার স্টেট কোথায় কোনো একটা নির্দিষ্ট এলাকায়। ওকে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকায় সেখানকার দৈনিক গড়, অর্থাৎ দৈনিক বৃষ্টিপাত কেমন হচ্ছে, বা দৈনিক তোমার তাপমাত্রা কত ডিগ্রি বাড়ছে, কত ডিগ্রি কমছে, বিকালে বৃষ্টিপাত হচ্ছে কিনা, রাত্রে বৃষ্টিপাত হচ্ছে কিনা, দুপুরবেলায় তাপমাত্রা কেমন, সকালবেলায় তাপমাত্রা কেমন, এই সমস্ত যে ঘটনাবলী, এই সমস্ত গুলোকে একসঙ্গে কি বলা হয়? আবহাওয়া বলা হয়। কি বললাম? এইগুলো দেখো, আজকে বৃষ্টিপাত হয়েছে তার মানে কি কালকে তোমার বৃষ্টিপাত না হতেও পারে। ওকে, অর্থাৎ এইগুলো একটা দীর্ঘ সময়কে নির্দিষ্ট করে না, এগুলো ডে টু ডে ভ্যারি করে, অর্থাৎ কি প্রতিদিনের ঘটনা। এই সমস্ত প্রতিদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা কোনো একটা সিদ্ধান্ত নেব, সেটাকে আমরা বলবো আবহাওয়া। আর জলবায়ুটা কি? জলবায়ুটা হচ্ছে একটা লং প্রসেস, অর্থাৎ জলবায়ুটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকা বা কোনো একটা নির্দিষ্ট স্থানের মোটামুটি 35 বছরের, কি বললাম, পরীক্ষায় জিজ্ঞেস করে এটা, মোটামুটি 35 বছরের গড় আবহাওয়া, অর্থাৎ সেখানকার আবহাওয়া কেমন সেটা জানতে হবে। 35 বছরের আবহাওয়াটাকে বলা হয় কি? জলবায়ু বলা হয়। দেখো, এখন কিন্তু দেখা যায় আমাদের শীতকালে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, বা এখন দেখা যায় যে বর্ষাকালে তেমনভাবে আমাদের বৃষ্টিপাত হচ্ছে না। তার মানেটা কি? এই বর্ষাকাল 2019 সালের বর্ষাকালে তেমন কিন্তু বৃষ্টিপাত ঘটলো না। তার মানে কি আমাদের জলবায়ু পাল্টে গেল? না, পাল্টায়নি, আমাদের আবহাওয়া চেঞ্জ হয়েছে। কারণ 2019 সালে বর্ষাকালে খরা হয়েছে, বৃষ্টিপাত হয়নি, তেমনভাবে বৃষ্টিপাত হয়নি। তার কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, কখনোই জলবায়ুর পরিবর্তন নয়। 2025 সালে হয়তো দেখা গেল সে বৃষ্টিপাতের পরিমাণটা আবার ফিরে এসেছে, তার মানে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এরকমভাবে যখন আমরা 35 বছর লক্ষ্য করব, অর্থাৎ দেখতে পাচ্ছি যে 35 বছর ধরে লক্ষ্য করছি যে দীর্ঘ 35 বছর ধরে আমাদের শীতকালে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না। তার মানে দেখব যে শীতকালে কোনো রকম বৃষ্টিপাত ঘটছে না, তার মানে আমরা বলতে পারবো যে এখানে আর শীতকালে বৃষ্টিপাত তেমন একটা হবে না, অর্থাৎ এখানে পুরো জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এইভাবে আমরা এই দুটোকে আইডেন্টিফাই করতে পারবো। আশা করছি আবহাওয়া এবং জলবায়ু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কি বলছে, প্রতিটা লাইন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই সংক্ষিপ্ত আকারে লেখা আছে।
প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এবং খাতায় নোট ডাউন করবে বা মনে রাখার চেষ্টা করবে। দেখো এখানে কি বলছে, বলছে ভারতের দ্রাঘিমার বিস্তার। তাহলে ভারতের দ্রাঘিমা বলতে কি বোঝায়, চলো আমরা ছবির মাধ্যমে আগে বুঝে নিই। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, ঠিক আছে। আমরা এখানে আলোচনা করব মেনলি দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ জিনিসটা কি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো আমরা জানি আমাদের ভারতবর্ষ, আমরা জানি কি আমাদের ভারতবর্ষের যে এইভাবে দেখো এইরকম যে লাইন চলে গেছে, এরকম দেখো দেখো এরকম 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 লাইন গেছে না, এরকম এরকম লাইন গেছে, অনেক লাইন গেছে। এই সমস্ত লাইনগুলোকে, অর্থাৎ যে সমস্ত লাইনগুলো পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে যে লাইনগুলো বিস্তার লাভ করেছে, এই সমস্ত লাইনগুলোকে আমরা কি বলবো, এই সমস্ত লাইনগুলোকে আমরা কি বলবো, যে অক্ষাংশ বলবো। কি বলবো, এই সমস্ত লাইনগুলোকে আমরা বলবো অক্ষাংশ। ঠিক আরেকটা এইভাবে নিচ দিয়ে গেছে। তাহলে ভারতের সর্বনিম্ন অক্ষাংশ কত, ভারতের সর্বনিম্ন অক্ষাংশ মানে এইটা, ভারতের সর্বনিম্ন অক্ষাংশ আমরা বলতে পারি 8 ডিগ্রি 4, কত 8 ডিগ্রি 4 মিনিট, 8 ডিগ্রি 4 মিনিট। এই যে এই রেখাটার মান, এই রেখাটার মান কত, ভারতের 8 ডিগ্রি 4 মিনিট। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে। ভারতের সর্বনিম্ন অক্ষাংশ কত, ভারতের সর্বনিম্ন অক্ষাংশ 8 ডিগ্রি 4 মিনিট। উত্তর হবে না দক্ষিণ হবে, কারণ ওপর দিকটা তো নর্থ, ওপর দিকটা নর্থ আর নিচের দিকটা কি সাউথ। তবুও মনে রাখবে বন্ধুরা, আমাদের ভারতবর্ষের অক্ষাংশ কখনোই সাউথ নয়, সবসময় নর্থ। কি বললাম, নর্থে। কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষ হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। কি বললাম, এখানে আরেকটা ছবি দিয়ে আমি বুঝিয়ে দিই। দেখো সাপোজ ধরো এটা পৃথিবী, এটা পৃথিবী, ঠিক আছে। এর মধ্যে দিয়ে গেছে কি 0 ডিগ্রি রেখা, এটা 0 ডিগ্রি রেখা গেছে, এটা 180 ডিগ্রি রেখা। ওকে, আমাদের যে পৃথিবী সেটা আমাদের যে ভারতবর্ষ অবস্থান করছে কোথাও ঠিক এইখানে, আমাদের ভারতবর্ষ অবস্থান করছে এই জায়গাটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাহলে দেখো আমাদের এই যে 0 ডিগ্রি, 0 ডিগ্রির নিচেরটাকে বলা হয় কি দক্ষিণ দিক, অর্থাৎ কি সাউথ, আর উপর দিকটাকে বলা হয় নর্থ, এই দিকটাকে বলা হয় কি ওয়েস্ট, আর এই দিকটাকে বলা হয় কি ইস্ট। ঠিক আছে, এই দিকটাকে বলা হয় কি ইস্ট বলা হয়, এই দিকটাকে ইস্ট বলা হয়। তাহলে আমাদের ভারতবর্ষ অবস্থান করছে কোথায়, আমাদের ভারতবর্ষ অবস্থান করছে ইস্টের দিকে। কারণ এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এটা কি অঞ্চল, ইস্ট। আর এই যে অঞ্চলটা, এটা কি ওপরে কি আছে, নর্থ। অর্থাৎ আমাদের ভারতবর্ষ অবস্থান করছে নর্থ ইস্ট অঞ্চলে, অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে। ওকে, এই কারণে আমাদের ভারতের যে অক্ষাংশ আছে সেটা সবসময় কী হবে, নর্থ হবে। কী হবে, নর্থ। কখনোই আমরা কিন্তু মানে দক্ষিণ বা সাউথ করব না। তাহলে ভারতের সর্বনিম্ন অক্ষাংশ কত, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। আর সর্বোচ্চ কত, এই যে দেখতে পাচ্ছ এইখানে, এই যে এইখানে দেখতে পাচ্ছ, এই যে বরাবর গেছে জম্মু কাশ্মীরের ওপর দিয়ে, এই রেখাটার মান হচ্ছে কত, এই রেখাটার মান হচ্ছে 37 ডিগ্রি কত, 37 ডিগ্রি 6, 37 ডিগ্রি 6 হচ্ছে নর্থ। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, সেই জন্য আমি ভালো করে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এটাকে বলবো 37 ডিগ্রি 6 ডিগ্রি নর্থ। ওকে, এবার চলে আসি আমরা দ্রাঘিমাংশ। দেখো দ্রাঘিমাংশ বলতে কি বোঝায়, এবার আমরা জানলাম কি, এবার দেখো উত্তর থেকে দক্ষিণ দিকে ভারতেও কিন্তু এরকম রেখা অবস্থান করছে, এরকম কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকেও ভারতে অনেক রেখা কিন্তু অবস্থান করছে এইভাবে, এইভাবে, ঠিক কিনা, এইভাবে অবস্থান করছে। তাহলে ভারতের ঠিক একদম লাস্ট মুহূর্তে এই 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 বরাবর যে রেখাটা গেছে সব থেকে পশ্চিম দিকের, আর এইখান থেকে যে রেখাটা এই দিকে গেছে সেটা সব থেকে হচ্ছে পূর্ব দিকে। তাহলে দেখো বন্ধুরা, এইগুলোকে বলা হয় কি দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমাংশের বিস্তার কোন দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে ভারতের যে মানে কাল্পনিক রেখা বিস্তার লাভ করেছে সেগুলোকে আমরা বলবো দ্রাঘিমাংশ। তাহলে ভারতের মানে সর্বনিম্ন দ্রাঘিমা কত, ভারতের সর্বনিম্ন দ্রাঘিমা হচ্ছে 66 ডিগ্রি 7, অর্থাৎ এই যে মান, এই যে এই মানটা, এই মানটা কত, 66 ডিগ্রি 7, 66 ডিগ্রি 7। কী হবে, এটা উত্তর হবে না দক্ষিণ হবে, না পূর্ব হবে না পশ্চিম হবে, বলো তো, এটা কি হবে, এটা হবে পূর্ব বা পশ্চিম। বোঝা গেল। তাহলে আমরা তো জানি
আমাদের ভারতবর্ষ পূর্ব গোলার্ধে অবস্থান করছে। এর আগে দেখিয়ে দিলাম, এটা যদি পৃথিবী হয়, এই মিডিল দিয়ে গেছে 0 ডিগ্রি, আর এইখানে আমাদের ভারত অবস্থান করছে, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের পূর্ব, এদিকটা পূর্ব, তাই আমাদের এইটা হবে কি 66°7 হচ্ছে পূর্ব, 66°7 পূর্ব। আর এই যে রেখাটা গেছে, এই যে রেখাটা লাস্ট পূর্ব দিকে আছে, এই রেখাটিকে বলা হয় কত 7, এই রেখাটাকে বলা হয় 97°25, 97° হচ্ছে কত 25। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে, প্রতিটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, এটাকে বলা হয় 97°25 পূর্ব। ওকে, আর ভারতের মিডিল বরাবর ঠিক এই দিক দিয়ে, একদম এই দিক দিয়ে যেটা গেছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি ভারতের কর্কটক্রান্তি রেখা। কি বললাম, ভারতের ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, যেটার মান হচ্ছে কত 23.5°, কত 23.1/2 নর্থ। ঠিক আছে, এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু ভারতকে, এই যে রেখাটা আমরা পেলাম, এই রেখাটা কিন্তু ভারতকে কীভাবে ভাগ করছে, এই রেখাটি ভারতকে কিন্তু উত্তর ও মানে উত্তর, পুরোটাই উত্তর বলতে পারি, তো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত হিসেবে ভাগ করছে, গোলার্ধ নয়, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে ভাগ করছে ভারতকে কী হিসাবে, যে এই কর্কটক্রান্তি রেখাটি, কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর ও দক্ষিণ দক্ষিণভাবে ভাগ করছে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই রেখাটিকে বলা হয় কি কর্কটক্রান্তি রেখা, আর এই রেখাটি ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে প্রবেশ করেছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও সেই 8টি রাজ্যের নাম কি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে, আমি এমসিকিউ করাবার সময় সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো আবার আমরা ডিটেলসে ফিরে যাই। তাহলে এবার চলো এখানে দেখো কি বলছে, এখানে এবার কি বলা হচ্ছে, বলছে ভারতের দ্রাঘিমার বিস্তার 66°7। আমরা বললাম দ্রাঘিমা কত 66°7 পূর্ব থেকে, 97° হচ্ছে কি 25, ওকে, পূর্ব। এবং অক্ষাংশ কত, অক্ষাংশ বলা হচ্ছে কত, অক্ষাংশ হচ্ছে 8°4 উত্তর থেকে, 37°6 উত্তর। এই যে মানগুলো, এই মানগুলো তোমরা অবশ্যই খাতাতে ভালো করে নোট ডাউন করো, পরীক্ষায় জিজ্ঞাসা করে। আর কর্কটক্রান্তি রেখা ভারতকে 2 ভাগে ভাগ করেছে। এর আগেও বললাম যে কর্কটক্রান্তি রেখা ভারতকে কোন রেখা 2 ভাগে ভাগ করেছে, কর্কটক্রান্তি রেখা। বেশিরভাগ অংশই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়েছে, অর্থাৎ ভারতের 8টা রাজ্য কিন্তু এই কর্কটক্রান্তি রেখার মধ্যে দিয়ে গিয়েছে বলে ভারতের জলবায়ু অনেকটাই ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল বলা হয়, এবং ওপরই মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করে, তাই ভারতকে বলা হয় কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। পরীক্ষায় জিজ্ঞেস করে ভারতের জলবায়ু কীরকম, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে যে ভারতের জলবায়ু কোন রকমের, ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে। এবার আমরা জানবো ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কারা, অর্থাৎ কিসের কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, যেগুলো বলবো ঠিক সেইগুলো মনে রাখবে। দেখবে পরীক্ষা এগুলোর বাইরে একটা প্রশ্ন পাচ্ছ না, সব কিছু কমন পাবে তোমরা, দেখবে এই টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু বাদ যাবে, শুধু জাস্ট একটু মনে রাখো। প্রশ্ন এইরকম থাকে যে ভারতের জলবায়ুর নিচের কোনটি নিয়ন্ত্রক নয় বলে অপশান দেয়, তখন কিন্তু এই যে মোটা মোটা বোল্ড আকার দেখছো, এই অপশানগুলো কিন্তু তুলে দেয়, অপশান এ, অপশান বি, অপশান সি করে তুলে দেয়। তো একটা হয়তো দেবে না, সেটা হবে আনসার। দেখো ভারতের অক্ষাংশের অবস্থান, এবার এটা কি, এবার এটা ডিটেলসে আলোচনা করা হয়েছে, এই যে এটা পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। একটু ডিটেলসটা জানলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, মনে থাকবে। না হলে পুরো আনসারটা যদি আমরা মুখস্থ করে রাখি, সেটা কিন্তু খুব একটা বাঞ্ছনীয় নয়। তাহলে আমরা একটু জেনে নিই। দেখো এখানে কি বলছে, ভারতের অবস্থান 8°4 উত্তর থেকে, 37°6 উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থান করছে, যেটা এর আগে আমরা কিন্তু আলোচনা করলাম। কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর বিস্তৃত। এর আগে আমি বললাম যে কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি স্টেটের মধ্য দিয়ে অবস্থান করে। ভারতের দক্ষিণাংশ ক্রান্তীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। কেন ভারতের দক্ষিণাংশে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল কেন দেখা যাবে আর উত্তর অংশে কেন দেখা যাবে না, তার একটু তাৎপর্য আমরা বুঝে নিই। দেখো আমরা জানি ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু অনেকটা কী হয়, উষ্ণ প্রকৃতির হয়। কীরকম হয়, উষ্ণ প্রকৃতির।
দেখো কি কারণে এটা বলবো আমরা, দেখো জিনিসটা বুঝতে হবে কনসেপ্ট দিয়ে। এটা হলো পৃথিবী, এটা আমি একটা পৃথিবী আঁকলাম, অর্থাৎ এটা পৃথিবী, ঠিক এই বরাবর গেছে কি নিরক্ষরেখা আর 0 ডিগ্রি, ওকে 0 ডিগ্রি। দেখো এইখানে গেছে কি, এইখানে গেছে, এটা হচ্ছে 180 ডিগ্রি রেখা, মূল মধ্যরেখা, ওকে। আমাদের ভারত অবস্থান করছে ঠিক এইখানে, আমাদের ভারত এখানে আছে, ওকে ওকে। এই যে রেখাটা আমি অঙ্কন করলাম 0 ডিগ্রি, এখানে সূর্য কী করে প্রতি সারা বছর একদম লম্বভাবে কিরণ দেয়, কী করে লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এখানকার তাপমাত্রা অনেক বেশি, যার ফলে এখানকার তাপমাত্রা কী হয়, অনেক বেশি হয়। আর ভারতের কী হচ্ছে, এই মিডিল বরাবর গেছে কি কর্কটক্রান্তি রেখা। এবার বলো তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানকার তাপমাত্রা বেশি হবে না এখানকার তাপমাত্রা বেশি হবে? কোন দিকের, ওপর দিকে না নিচের দিকের? নিচের দিকের। কারণ নিচের দিকের অংশটা কী আছে, এই নিরক্ষরেখার কাছাকাছি রয়েছে, আর এই উত্তর দিকের অংশটা কী আছে, নিরক্ষরেখা থেকে অনেক দূরে আছে, ফলে সেখানকার তাপমাত্রা অনেকটা কী হবে, লো হবে। বোঝা গেল? অনেকটা লো হবে। সেই কারণে ভারতের যে দক্ষিণ দিকের অংশটা কি হয়, একটু হয় কি ক্রান্তীয় প্রকৃতির হয়ে থাকে। তারপর দেখো আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই জিনিসটা কি দেখো, ভারতের সমুদ্র লাগোয়া হওয়ার জন্য এখানকার জলবায়ু সমভাপন্ন। অর্থাৎ সমভাপন্নটা কি, এই যে টার্মটা এখানে ইউজ করা যায়, সমভাপন্ন কি, অর্থাৎ কেন দক্ষিণ দিকে সমভাপন্ন হবে সেটাও আমরা একটু ছবির সাহায্যে দেখে নিই। দেখো এই বরাবর গেছে কি ভারতের কর্কটক্রান্তি রেখা। আমরা জানি ভারতের এই দিকটা কি সমুদ্র, এদিকে রয়েছে কি আরব সাগর রয়েছে, এদিকে রয়েছে কি বঙ্গোপসাগর রয়েছে, অর্থাৎ ভারতের দক্ষিণ দিকের 3 দিক কিন্তু সমুদ্রের দ্বারা বেষ্টিত, অর্থাৎ 3 দিক। দেখো এই দিকটাও সমুদ্র, এই দিকটাও সমুদ্র, নিচেও সমুদ্র, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী হওয়ায় এখানকার যে জলবায়ু সেটা কি বায়ুতে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালে আর্দ্রতা থাকে, প্রচুর পরিমাণে গ্রীষ্মকালে আর্দ্রতা থাকে, এবং শীতকালেও শীতকালেও এর বায়ুতে কি থাকে, কিছুটা হলেও উষ্ণতা থাকে, কিছুটা হলে উষ্ণতা থাকে। এই কারণে দক্ষিণ দিকের জলবায়ুটাকে কি বলা হয়, সমভাপন্ন। কী বলা হয়, দক্ষিণ দিকের অঞ্চলটাকে কি বলা হয়, সমভাপন্ন বলা হয়। অর্থাৎ যে সমস্ত এলাকা সমুদ্রের তীরবর্তী অঞ্চল সেখানে কিন্তু আমরা সমভাপন্ন জলবায়ু দেখা যায়। এটাও পরীক্ষার প্রশ্ন যে সমভাপন্ন জলবায়ু কোথায় দেখা যায়। সমভাপন্ন জলবায়ু দেখা যায় যে সমস্ত এলাকা সমুদ্রের তীরবর্তী অঞ্চল অবস্থান করে, সেই সমস্ত এলাকায় কি দেখা যায়, কি দেখা যায়, সমভাপন্ন জলবায়ু দেখা যায়। আর এখানে কি অবস্থা, এখানে আমাদের হিমালয়। আমরা জানি এই দিকে কী আছে, শীত প্রধান এলাকা, রাশিয়া রয়েছে, সার্বিয়া রয়েছে, বিভিন্ন ধরনের কান্ট্রি রয়েছে, শীত প্রধান কান্ট্রি। এই সমস্ত এলাকা থেকে শীতল বায়ু কিন্তু ভারতের দিকে ছুটে আসে, কিন্তু এসে এই বিশাল বৃহৎ এই হিমালয় পর্বতে ধাক্কা খায়। সেই কারণে এই ভারতের মধ্যে এই শীতল বায়ু কিন্তু প্রবেশ করতে পারে না, যার কারণে ভারতের এই উত্তর পূর্ব গোলার্ধে, ভারতের এই উত্তর পূর্ব দিকে কোন ধরনের আবহাওয়া থাকে, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। কি বললাম, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। আর ভারতের এই যে অংশটা দেখো, এই যে অংশ এই যে অংশটা, এটাকে বলা হয় কি উত্তর পশ্চিম অঞ্চল। এখানে দেখো কোনো রকম নেই সমুদ্র, নেই কোনো শীত প্রধান দেশ, যার ফলে এখানকার যে আবহাওয়াটা হয়, অর্থাৎ এখানকার যে জলবায়ুটা হয় কি থেকে আসে, পাকিস্তান, আফগানিস্তান, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল ভারতে প্রবেশ করে। সেই কারণে এখানকার জলবায়ুতে কোনো রকম জলীয় বাষ্প থাকে না, যার ফলে কোনো রকম বৃষ্টিপাত তেমন একটা দেখা যায় না, যার ফলে এখানকার জলবায়ু কী হয়, চরম ভাপন্ন। অর্থাৎ কি শীতকালে প্রচণ্ড শীত আর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এখানে হয়, যার কারণে এখানে সৃষ্টি হয়েছে কি মরুভূমির, থর মরুভূমির সৃষ্টি হয়েছে। ওকে, পরীক্ষা কিন্তু এখানে জিজ্ঞেস করে যে ভারতে কোথায় চরম ভাপন্ন জলবায়ু দেখা যায়, ভারতে কোথায় নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়, ভারতে কোথায় সমভাপন্ন জলবায়ু দেখা যায়। আশা করছি কনসেপ্টটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেলো। মুখস্থ করার কোনো ব্যাপার না, জাস্ট পিকচারের মাধ্যমে তোমাদের মাইন্ডে সেট আপ করো, দেখবে সমস্ত আনসার করতে পারবে। এবার আমি বলে দিলাম যে তোমাদেরকে যে ভারতের উত্তর পশ্চিম গোলার্ধে কী দেখা যায়, যে চরম ভাপন্ন জলবায়ু দেখা যায়। পরীক্ষায় প্রশ্ন চলে আসলো যে ভারতের কোন রাজ্যের চরম ভাপন্ন জলবায়ু দেখা যায়। অপশান দিল মেঘালয়, আসাম,
কেরালা, পাঞ্জাব। আনসার কী করবে তোমরা? অবশ্যই করবে পাঞ্জাব, কারণ পাঞ্জাব অবস্থান করছে কোথায়? পাঞ্জাবের অবস্থান ঠিক এইখানে। পাঞ্জাবের অবস্থান কোথায়? পাঞ্জাবের অবস্থান ঠিক এইখানে। তাহলে এইখানে হবে পাঞ্জাব। তাহলে পাঞ্জাবে দেখা যায় কি যে চরমভাবাপন্ন জলবায়ু। ঠিক আছে, রাজস্থান চরমভাবাপন্ন জলবায়ু। এইগুলো তোমাকে লোকেশনগুলো ভালোভাবে মনে রাখতে হবে, অর্থাৎ ছবির মাধ্যমে বারবার দেখলেই মনে পড়ে যাবে। তারপর দেখো এটা কী বলছে, এটা জানা হয়ে গেল। তারপরে বলছে পর্বতের অবস্থানের কারণে উত্তর ভারতের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। ওকে, সেটা আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, হিমালয়ের কারণে যেটা হয়ে থাকে। অর্থাৎ কি আমাদের ভারতের, দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকিয়ে পেলাম আমরা, যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো কি কি হবে। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হলো একটা হচ্ছে অক্ষাংশ, পরীক্ষা প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক কোনগুলো? ভারতের অক্ষাংশ নাম্বার 1, 1 নম্বর হচ্ছে ভারতের জলবায়ুর অক্ষাংশ নাম্বার 1। 2 নম্বর হচ্ছে কি সমুদ্রের অবস্থান, 2 নম্বর পয়েন্ট, এগুলো কিন্তু অপশানে থাকবে নিয়ন্ত্রণ বলে। 3 নম্বর হিমালয় পর্বতের অবস্থান। তাহলে এখান থেকে আমরা 3টে কিন্তু অপশান পেয়ে গেলাম। যখন আমরা এমসিকিউ করব এই অপশানগুলোই কিন্তু এমসিকিউয়ে থাকবে, তাই ভালো করে যদি ডিটেলসটাকে তোমরা ক্লিয়ার করতে পারো, এমসিকিউ একটাও কিন্তু তোমাদের আটকাবে না। তারপর চলো হিমালয়ের পর্বতের ভূমিকা, এর আগে আলোচনা করলাম, তো এটা এতটা জানার প্রয়োজন নেই। চলো আমি তো পুরোটাই বলে দিলাম এখানে, তবু একবার রিডিং পড়ে দিই, তবুও তোমাদের মধ্যে অনেকটাই জানার হবে। রিডিং দেখো, হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ। যেগুলো আলোচনা করলাম সেগুলো লেখা আছে। কোনো কোনো অংশের জলবায়ু অত্যন্ত শীতল প্রকৃতির। তারপর 2 নম্বরে বলছে যে হিমালয় পর্বতের অবস্থানের ফলে সুমেরীয় বৃত্ত থেকে আগত অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। এর আগে আমি বললাম যে হিমালয়ের উচ্চতার কারণে সাইবেরিয়া, রাশিয়ার শীতপ্রধান অঞ্চলে যে জলবায়ু সেটা কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না। এর ফলে শীতকালে ভারতে অধিক শীতের হাত থেকে রক্ষা পায়, এটা আমি এর আগেই বলে দিলাম। তারপর 3 নম্বর দেখো কি বলছে, 3 নম্বর বলছে যে হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে ষোলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, তাই ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। হিমালয় পর্বত থাকার কারণে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বেশি হয়। উত্তর ভারতে মাঝারি প্রকৃতির, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এখানে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, দেখো আবার আমরা ছবির দিকে এগিয়ে যাই। দেখো এখানে ভারতে কি রয়েছে, এখানে ভারতে রয়েছে কি, একদিকে রয়েছে আরব সাগর আর এদিকে রয়েছে বঙ্গোপসাগর। ওকে, আমরা জানি ভারতের মৌসুমি বায়ুর ফলে যে বৃষ্টিপাতটা ঘটে, সেই মৌসুমি আবহাওয়াটার নাম কি? সেই মৌসুমি জলবায়ুটার নাম হচ্ছে কি দক্ষিণ পশ্চিম জলবায়ু অঞ্চল। কি বললাম? দক্ষিণ, কারণ ওপর দিকটা যে কি নর্থ, নিচের দিকটা যে সাউথ, এই দিকটাকে বলা হয় ইস্ট আর এই দিকটাকে বলা হয় কি ওয়েস্ট। ওকে, তাহলে দেখো এই দিকের, দেখো আরব সাগরটা এইখানে অবস্থান করছে, আরব সাগরটা এইদিকে অবস্থান করছে। তাহলে ভারতের যে জলবায়ুটা সৃষ্টি হচ্ছে ঠিক এইভাবেই, এইভাবেই। ওকে, এইভাবে তার তীর হচ্ছে এইভাবে, মনে রাখবে এইভাবে যে বায়ুটা জলবায়ু বাষ্পপূর্ণ বায়ু ঠিক এইভাবে চলে যাচ্ছে, যেতে যেতে এইখানে রয়েছে কি হিমালয়, এই হিমালয়কে বাধা পাচ্ছে। কারণ আমরা জানি উত্তর পূর্ব ভারতে অনেক বড় বড় পর্বত রয়েছে, সেখানে গিয়ে কী করছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে সবথেকে বেশি পরিমাণে এখানে গিয়ে কোন ধরনের বৃষ্টিপাত হচ্ছে, ষোলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটছে। তাহলে পরীক্ষার প্রশ্ন হলো যে ষোলোৎক্ষেপ বৃষ্টিপাত ভারতে কোথায় বেশি হয়? ভারতের সবথেকে বেশি হয় উত্তর পূর্ব ভারতে, কিন্তু ষোলোৎক্ষেপ বৃষ্টিপাত পরিমাণটা বেশি। ওকে, মনে হবে উত্তর পূর্ব ভারতের ষোলোৎক্ষেপ বৃষ্টিপাতটা বেশি। এবার প্রশ্ন হলো যে ভারতে কোন ধরনের বৃষ্টিপাত বেশি? আমরা জানি বৃষ্টিপাত 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলা হয় ষোলোৎক্ষেপ বৃষ্টিপাত, যেটা পর্বতের গায়ে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত হয়। 2 নম্বর হচ্ছে ঘূর্ণিবাত বৃষ্টিপাত, আর 3 নম্বর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তো বন্ধুরা মনে রাখবে, ভারতের সবথেকে যে ধরনের বৃষ্টিপাতটা বেশি হয় সেটা হচ্ছে ষোলোৎক্ষেপ বৃষ্টিপাত। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। তারপর দেখো সমুদ্রের সান্নিধ্য, এটাও এর আগে আলোচনা করলাম, জাস্ট রিডিং পড়ে দিই। দক্ষিণ ভারতের 3 দিক সমুদ্রে ঢাকা থাকে, তাই এখানকার জলবায়ু কি সমভাবাপন্ন। এগুলো প্রতিটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে। উপকূল অঞ্চলে সামুদ্রিক ঘূর্ণিপাত প্রবল বৃষ্টিপাত ঘটে। ওপর দিকে উত্তর পূর্ব পশ্চিম ভারত সমুদ্র থেকে দূরে হয় অবশ্য, তাই এই অঞ্চলে সমুদ্রে বায়ুর প্রভাব পৌঁছায় না।
শীত ও গ্রীষ্মে তাপের তারতম্য বেশি হয় এই অঞ্চলগুলিতে, সেই কারণে চরম ভাপাপন্ন হয়। বলে দিলাম উত্তর পশ্চিম অঞ্চলে কী হয়, চরম ভাপাপন্ন কিন্তু দেখা দেয়। তারপর এখানে কি বলছে দেখো, উপকূল অঞ্চল থেকে দূরে অবস্থা হওয়ায় বৃষ্টিপাত পরিমাণ কম, তাই ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টি হয়েছে। ওকে, তো এগুলোই আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ছবির মাধ্যমে। এবার দেখো মৌসুমি বায়ু। এবার মৌসুমি বায়ু সম্পর্কে কী বলছে, মৌসুমি বায়ু ভারতের জলবায়ুর এক উল্লেখযোগ্য নিয়ন্ত্রক। অর্থাৎ এই মৌসুমি বায়ুর ভূমিকা কী, মৌসুমি বায়ুর উষ্ণতা কী। এখানে কি বলছে, মৌসুমি বায়ুর আগমনের পূর্ব মুহূর্তে বায়ুর উষ্ণতা অনেক বেশি থাকে। যখন এটি ভারতে প্রবেশ করে তখন তার মানে পরিমাণটা অনেকটাই কমে যায়। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইগুলো, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট। আর প্রথমে যেগুলো বলেছি সেগুলো ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো একটু করে মনে রাখবে বা খাতায় তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে। তারপর দেখো মৌসুমি বায়ু বৃষ্টিপাত। মৌসুমি বায়ুর বৃষ্টিপাত কী বলছে, আমাদের ভারতবর্ষে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, পরীক্ষা প্রশ্ন, আমাদের ভারতবর্ষে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, তখন আনসার হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কি বললাম, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম, এরকম করে যাচ্ছে এই আরব সাগর থেকে, এটা কি বলছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাই মার্চ থেকে সেপ্টেম্বর মাস, তাহলে ভারতে মৌসুমি বায়ুর বৃষ্টিপাত সবথেকে বেশি হয় কখন, মার্চ থেকে সেপ্টেম্বর মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর যখন মৌসুমি বায়ু চলে আসে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু সেই বায়ুতে সেরকম কোনো জলীয় বাষ্প থাকে না, সেই কারণে তখন কিন্তু সেরকম বৃষ্টিপাত কিন্তু ঘটে না। অর্থাৎ কি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অর্থাৎ শীতকালে। তারপর দেখো জেড বায়ু। তো এখান থেকে যেমন কিছু জানার প্রয়োজন নেই, জাস্ট মনে রাখবে ভারতের জলবায়ুতে জেড বায়ুর ভূমিকা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, সেরকম কিছু নয়, এগুলো মনে রাখবে। তারপর চলে আসো যেটা এখানে জিজ্ঞেস করে পরীক্ষায়, পশ্চিমী ঝঞ্ঝা, এটা পরীক্ষায় আছে। পশ্চিমী ঝঞ্ঝা জিনিসটা আমি একটু বুঝিয়ে দেখো, পশ্চিমী ঝঞ্ঝাটা কি, এটা কি। এখানে আগে দেখো ডিটেলসটা পড়ে নিই, তারপর তোমাদেরকে ছবির সাহায্যে বলে দিচ্ছি। বর্ষাকালে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিপথে সারা ভারতে উপকূলীয় রাজ্যগুলিতে বর্ষা হয়। বর্ষণের কখনো প্রবল দেখা যায়, বন্যা দেখা যায়, পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যাও ঘটে। এগুলো ডিটেলসে বলা হয়েছে, তেমন কিছু নেই। এবার হচ্ছে শীতকালে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা, এই লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো পশ্চিমী ঝঞ্ঝার কারণটা কি, পশ্চিমী ঝঞ্ঝার কারণ হচ্ছে কোন বায়ুপ্রবাহ। পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চিমী ঝঞ্ঝার হওয়ার মেন কারণ হচ্ছে কি, পশ্চিম ঝঞ্ঝা হওয়ার মেন কারণ হচ্ছে কি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। কি বললাম, উত্তর পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে কি পশ্চিমী ঝঞ্ঝা। এর কারণে কিন্তু ভারতে শীতকালে বৃষ্টিপাত ঘটে, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত ঘটে। তার মেন কারণ হচ্ছে কি এই উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম মৌসুমী জলবায়ু। আর এই উত্তর পশ্চিম মৌসুমী জলবায়ুটা কোথা থেকে আসে, ভূমধ্যসাগর থেকে আসে, ভূমধ্যসাগর থেকে আসে, এটাও কিন্তু মনে রাখবে। আর একটার পয়েন্ট আছে, এই পয়েন্টটা আলোচনা করলে আজকের মতন আমরা কমপ্লিট করব। দেখো এখানে বলছে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে এল নিনো এবং লা লিনো, এই দুটো কিন্তু, এই যে দুটো বায়ু রয়েছে এই বায়ু দুটো কিন্তু অনেকটাই বেশি কিন্তু ভারতের জলবায়ুতে প্রভাব ফেলে। তাহলে এখান থেকে যেটা মনে রাখবে, এই যে এল নিনো বা লা নিনো দেখা যায় কোথায়, প্রশান্ত মহাসাগর। এখানে অপশন থাকে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তখন আনসার করবে কি প্রশান্ত মহাসাগর অঞ্চল হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এল নিনোটা কি, এল নিনো হচ্ছে একটা উষ্ণ স্রোত। কী বললাম, এল নিনোকে বলা হয় কি উষ্ণ স্রোত বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর লা লিনোটাকে বলা হয় কি শীতল স্রোত, ঠিক আছে, লা লিনোটাকে বলা হয় শীতল স্রোত বলা হয়। এবার চলছে ভারতের ভূপ্রকৃতি। আমরা জানি যে ভারতের উত্তর গোলার্ধে কী রয়েছে, অনেক উঁচু উঁচু মালভূমি, পর্বত, পাহাড় রয়েছে, যার কারণে উচ্চতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর তাপমাত্রা কিন্তু কী হয়, হ্রাস পেতে থাকে, যেটাকে আমরা ল্যাপস রেট বলে থাকি। তো দেখো এখানে কি হচ্ছে, মেঘালয়ের চেরাপুঞ্জি, যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসুমি নামে কিন্তু ভারতের সবথেকে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার থিওরি। তো কালকে আমরা আলোচনা করব মৌসুমি বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য।
তো এইভাবে আমরা পুরো ডিটেলসটা আলোচনা করার পরে এমসিকিউ করাবো, তারপরে দেখবে তোমাদের পুরো আনসার তোমরা নিজেরা করতে পারছো। অবশ্যই কমেন্ট সেকশন জানাবে তোমরা ক্লাসগুলো এইভাবে কনসেপ্ট তারপরে এমসিকিউ চাও না প্রথম থেকে তোমরা এমসিকিউ চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।